নমস্কার বন্ধুরা। তো দেখো, সিটেট সেপ্টেম্বর 2026 যে পরীক্ষা হতে চলেছে, তো তার আজকে পেপার 1 যে 8ই ফেব্রুয়ারি পেপারটা হয়েছিল, পেপার 1-এর সেই পেপার 1-এর সিডিপি ডিসকাস করব। এর আগের ভিডিওগুলোতে পেপার 2 যেটা হয়েছিল, তো তার সিডিপির পার্টটা ডিসকাস করেছিলাম। আজকে পেপার 1-এর সিডিপিটা ডিসকাস করব। বুঝে গেল? সেট ই। তো চলো শুরু করি। দেখো, যতগুলো পিওয়াইকিউ অলরেডি ডিসকাস করেছি, তো যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর পেপার 2 এবং পেপার 1 মিলে এই মিনিমাম 5-6 বছরে যদি পিওয়াইকিউ ডিসকাশন দেখে নাও একবার, তো সেগুলোই ভালো করে রিভিশন করলে তোমরা অলরেডি অনেক কোশ্চেন সলভ করতে পারবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, মিসকনসেপশন অ্যামং স্টুডেন্টস শুড বি। তো এই যে স্টুডেন্টের মধ্যে যে মিসকনসেপশনটা হচ্ছে, তো সেইটা কি করা উচিত? তো মিসকনসেপশন যে হচ্ছে, তাহলে সেটাকে কী করা উচিত? অ্যান্ড ইনিশিয়েটিভ গেসেস শুড বি। ইনিশিয়েটিভ গেসেস কী করা উচিত সেটা বলেছে অ্যামং স্টুডেন্টস ইন প্রাইমারি গ্রেডস। তো প্রাইমারি গ্রেডে যখন পড়ছে তখন তাদের মধ্যে যে মিসকনসেপশন মানে কি ভুল ধারণা, মিসকনসেপশন মানে কি ভুল ধারণা, তাহলে রং যে তাদের কনসেপ্ট, সেই রং কনসেপ্টটাকে আমাদের কি করা উচিত? এবং তাদের যে একটা গেস, আচ্ছা কোনো কিছু একটা জিজ্ঞেস করলে তারা একটা হয়তো জানে না, সেই সম্পর্কে হয়তো একটা ধারণাটা ভুল বললো এবং তার সাথে একটা গেসও করলো যে এটা হতে পারে। তো এইটারে আমাদের কি করা উচিত বলেছে? ডিসকারেজ করা উচিত, ডিসমিস করা উচিত, অ্যাকনলেজ করা উচিত, তার সাথে আবার ডিসকারেজ করা উচিত, তবে ইগনোর করা উচিত, একেবারে ইগনোর করা উচিত, এনকারেজড করা উচিত, আর তারপর বলেছে অ্যাকনলেজ করা উচিত, এনকারেজ করা উচিত। তো দেখো, এর মধ্যে বেস্ট অপশান কি? আমরা যদি বাচ্চাদের যে ভুল ধারণা মিসকনসেপশন হয়, সেটাকে ডাইরেক্ট আমরা ডিসমিস বা ডিসকারেজ করবো না, কারণ ডিসকারেজ এমনি নেগেটিভ ওয়ার্ড, তাই না? তাহলে ডিসকারেজ যদি আমরা করে দিই, তাহলে ওদের পরবর্তীকালে যদি কোনো কোশ্চিন মনে আসেও বা কোনো আনসার যদি গেসও করে, তারা কিন্তু উত্তর দিতে চাইবে না, কারণ ইগনোরও করবো না, কারণ তারা মনে মনে ভাবে যে আমাকে টিচার তো পাত্তাই দিচ্ছে না, আমার কথাটা তার কোনো মূল্যই মনে হচ্ছে না, তো তাই জন্য আমি সেই বিষয়টা উত্তর না দিয়ে চুপ করে থাকবো। এতে কী হবে? ক্লাসটা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস হবে না। তো বোঝা গেল? তাহলে আমাদের এই যে বাচ্চাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাটা তৈরি হচ্ছে, সেইটা আমাদের কি করতে হবে? অ্যাকনলেজ করতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে যে ঠিক আছে, মিসকনসেপশন হতেই পারে, তোমাদের গেসটা হয়তো ঠিক নয়, কিন্তু এই গেসটা এরকমভাবে হবে। তো এইখানে আমরা কিন্তু অ্যাকনলেজ করব এবং এনকারেজ করব। বোঝা গেল? ডিসকারেজ এগুলো আগেই নেগেটিভ ওয়ার্ড, তো এলিমিনেশন টেকনিক ইউজ করে ফটাফট যেগুলো ডিসকারেজ বা ইগনোর এগুলো নেগেটিভ, সেগুলো কেটে দিলে তাড়াতাড়ি আনসার বেরিয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো, দ্য অ্যাবিলিটি অফ হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ব্যালেন্স অ্যান্ড ম্যানুয়াল ডেক্সটারিটি ইজ এফেক্টেড ইন। এই যে অ্যাবিলিটি, যেটাতে হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটা হচ্ছে, সেটা বলেছে মানে চোখের সাথে হাতের যে কোঅর্ডিনেশনটা, আমরা চোখে দেখছি আর এবং সাথে সাথে লিখতে পারছি বা ব্যালেন্স করতে পারছি, বা ম্যানুয়াল ডেক্সটারিটি, এটা কিসে এফেক্ট করছে? তাহলে এটা কি বলেছে? ডিসফ্যাজিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া। তাহলে ডিসলেক্সিয়া মানে কি? আমরা জানি রিডিং ডিসঅর্ডার, তাই না? রিডিং, তো এটা কিন্তু পুরোপুরি রিডিং ডিসঅর্ডার কথা বলছে না, কারণ ম্যানুয়াল ডেক্সটারিটিও বলেছে, আবার হ্যান্ড আই কোঅর্ডিনেশনও। ডিসক্যালকুলিয়া মানে যেটা গণিতের যেটা হয়, গণিত বিষয়ে যদি ক্যালকুলেশনে যদি অসুবিধা হয়, তখন কিন্তু আমাদের সেই ডিসক্যালকুলিয়া হয়। তো এখানে কিন্তু গণিতেও নয়, রিডিংও ডিসঅর্ডার নয়, হলো। এবার ডিসফেজিয়া এবং ডিসপ্র্যাক্সিয়ার মধ্যে দেখো, ডিসফেজিয়া মানে ভাষা, তাহলে ভাষা সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ যদি সম্পর্কে সমস্যা হয়, তাহলে সেটা হলো ডিসফেজিয়া। কিন্তু ডিসপ্র্যাক্সিয়াটা হলো যেটা গতি সমান, এই যে এখানে বলেছে গতি সম যেটা, তাহলে হ্যান্ড আই কোঅর্ডিনেশন এটার সমস্যা হচ্ছে, তাহলে এইটা কিন্তু ডিসপ্র্যাক্সিয়া হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোনটা বেস্ট অপশান? ডিসপ্র্যাক্সিয়া, যেখানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ব্যালেন্স এবং ম্যানুয়াল ডিডাক্সি, এটা কিসে প্রভাব ফেলবে? ডিসপ্র্যাক্সিয়াতে প্রভাব ফেলবে। ঠিকঠাক গতিটা কিন্তু সে করতে পারবে না। হ্যান্ড আই যদি চোখের সাথে সমান, তাহলে যদি না লিখতে পারে, তাহলে কিন্তু সেই স্পিডে লিখতে পারবে না। রিডিং ডিসঅর্ডারের সমস্যা হবে না, ক্যালকুলেশনেও সেরকম সমস্যা হবে না। তবে ডেভেলপমেন্ট অফ চিলড্রেনের ডেভেলপমেন্টটা কার উপর ডিপেন্ড করছে? আনফোল্ডস ইন এ র্যান্ডম ম্যানার হুইচ ডাজ নট হ্যাভ এনি প্যাটার্ন। শুধু আনফোল্ড হচ্ছে মানে নর্মাল যেমন র্যান্ডম হয়, সেরকম কোনো এফেক্ট ফেলছে না। তারপরে মাল্টি ডাইমেনশনাল ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন রকমের হয়, মাল্টি ডিরেকশনাল, বিভিন্ন দিকের হয়।
ডাইমেনশন এবং ডাইরেকশন দুটোই অনেকগুলো হয়। এই সিনোমাস উইথ গ্রোথ মানে বৃদ্ধির একটা পর্যায়। আর হলো ইজ এ সিম্পল অ্যান্ড ইউনিটারি প্রসেস, একটা সিম্পল এবং একরকম প্রসেস। তো দেখো ডেভেলপমেন্ট, এখানে আমরা এলিমিনেশন টেকনিক ইউজ করব। যে ডেভেলপমেন্টের কোনো প্যাটার্ন থাকে না এটা আমরা বলতে পারি না, কারণ প্যাটার্ন কিন্তু থাকে, কারণ বাচ্চা আগে ছোট থাকে, তারপরে এভাবে বড় হয় ধীরে ধীরে, এইভাবে চাইল্ডহুড, তারপরে সেন্সরি মোটর, চাইল্ডহুড, এইভাবে করে করে কিন্তু স্টেজগুলো আসে। হ্যাঁ, বোঝা গেল। তো একটা একটা করে স্টেজ আসে, তো ডেভেলপমেন্ট কিন্তু এভাবে হয়। তো এখানে আনফোল্ডস তো হবে না। তারপর মাল্টি ডাইমেনশনাল আমরা বলতে পারি, কারণ অনেক রকম হয়, অনেক দিক থেকে হয়। শুধুমাত্র গ্রোথ সিনোমাস হয় না, কারণ বিকাশ বৃদ্ধির একটা পর্যায় শুধুমাত্র এটা নয়। আর সিম্পলও হয় না, কোনো দিন সিম্পল হয় না। তাহলে বোঝা গেল। তাহলে এখানে যেটা হলো ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, সেটা কী হবে, মাল্টি ডাইরেকশনাল এবং মাল্টি ডাইমেনশনাল, বিভিন্ন দিক থেকে হয়। তারপরে কোশ্চেনটা দেখো, প্রিন্সিপাল অফ সেফালোকডাল ডেভেলপমেন্ট টক্স অ্যাবাউট, যে সেফালোকডাল আছে, সেফালো মানে কি, সেফালো মানে কিন্তু মাথা বোঝাচ্ছে। হ্যাঁ, সেফালোকডাল যেটা ডেভেলপমেন্ট সেটা কীরকম ধরনের হয়, যেটা হেড টু টো, তাহলে হেড টু টো যেটা, সেটা হলো সেফালোকডাল। আর প্রক্সিমো ডিস্টাল হলো যেটা সেন্টার থেকে পেরিফেরি, বোঝা গেল। তাহলে হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত আসছে যেটা, সেটা হলো সেফালোকডাল। তাহলে এটা কি ধরনের হয়, কি বিষয়ে বলে, মাল্টিপল ডাইমেনশনের কথা বলে, নাকি অর্ডারলি সিকোয়েন্সভাবে হয়, ডিসকন্টিনিউয়াস হয়, না লিনিয়ার। দেখো লিনিয়ার তো আগেই হবে না, কোনো জিনিস জীবনে লিনিয়ার হয় না। আমাদের জীবনের প্রত্যেকটা স্ট্রাগলের পিছনে কিন্তু একটা হলো উপর নিচ হতেই থাকে, সেখানে লিনিয়ার কিছু হয় না। তো স্মুথলি চললো, তো ডেভেলপমেন্টও লিনিয়ার হয় না। ডিসকন্টিনিউয়াসের এখানে বলেন মাল্টিপল ডাইমেনশন এবং অর্ডারলি সিকোয়েন্স। তো মাল্টিপল ডাইমেনশন এখানে হচ্ছে না, হেড টু টো মানে একটা ডাইমেনশন হচ্ছে, তাই না, একটা দিকে আসে। আর অর্ডারলি সিকোয়েন্স মানে প্রথমে মাথা ঘাড় সোজা করা শিখবে বাচ্চা, প্রথমে দেখবে ছোট একদম বাচ্চা, ঘাড়টা সোজা হবে, ধীরে 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 ব্যালেন্স করতে করতে সে তারপরে হামকুর দেবে, তারপরে কিন্তু দাঁড়াতে শিখবে, একবারে কিন্তু দাঁড়াতে শিখবে না। তাহলে সেটা হলো অর্ডারলি সিকোয়েন্স। তাহলে সে অর্ডারলি যে চলছে একমাত্র মাথার, প্রথমে মাথাটা হলো, তারপরে ধীরে ধীরে বডি করতে করতে, তখন হাতে জোর পেলো, করতে করতে এইভাবে করতে করতে পা, তখন কি হলো যে পরে পরে এই হেড টু টো যেটা আসছে সেইটা। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর টিচিং চিলড্রেন উইথ অটিজম, এর মধ্যে কোনটা একটা বেস্ট স্ট্র্যাটেজি যেখানে যারা অটিজম ফেস করে আছে সেই চিলড্রেনদের শেখানো। দেখো অটিজম যারা ফলো করে তারা কিন্তু ঠিকঠাক করে এক জায়গায় বসে থাকতে পারে না, তাদের বিভিন্ন রকম ফোকাস করতে সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয়। তো তাদেরকে যদি ভালো করে আমরা করতে চাই, টিচিং শেখাতে চাই, তাহলে কী করতে হবে, মেনটেনিং এ প্রেডিক্টেবল রুটিন, একটা রুটিন মেনটেন করতে হবে, ইউজিং স্ট্রিক্ট ডিসিপ্লিন পানিশমেন্ট, প্রোভাইডিং কনস্ট্যান্ট আই কন্ট্যাক্ট, অ্যাভয়েডিং ইউজ অফ এনি অডিও ভিজুয়াল এইডস। দেখো এবার নেগেটিভ অপশন কি, পানিশমেন্টটা তো আগেই নেগেটিভ, তাহলে পানিশমেন্ট কিন্তু আমরা দেবো না। এবার 3 আর 4 দেখি, কনস্ট্যান্ট আই কন্ট্যাক্ট, শুধুমাত্র আই কন্ট্যাক্ট, ওরা ঠিকঠাক করে তাকাতেই পারবে না, কারণ ওদের কনসেন্ট্রেশনই সমস্যা। তো আই কন্ট্যাক্ট করে লাভ হবে না। ইউজ অফ অডিও ভিজুয়াল অ্যাভয়েড করবো না, কারণ ওদের ক্ষেত্রে এটাও সুবিধা হতে পারে। এবার মেনটেনিং, যে একটা রুটিন আমরা ফলো করব, সেই রুটিনটা ফলো করলে আমরা কিন্তু ওদেরকে অনেকটাই ভালোভাবে পড়াতে পারবো, কারণ ওরা রুটিনের মধ্যেই থাকতে চায়। বোঝা গেল। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ অথেন্টিক লার্নিং টাস্ক ফর স্টুডেন্টস ইন প্রাইমারি গ্রেডস। তাহলে অথেন্টিক লার্নিং টাস্ক এখানে, আচ্ছা অথেন্টিসিটি বলতে বুঝি আমরা যেটা আমাদের রিয়েল লাইফের সাথে জড়িত। হ্যাঁ, রিয়েল লাইফ। তাহলে দেখো, অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট টু ডেইলি লাইফে কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারছি, মেমোরাইজিং সেট অফ ডেফিনেশন, তারপরে রিকলিং ফ্যাকচুয়াল ইনফরমেশন ফ্রম টেক্সট বুক, কপিং অ্যান্সার ফ্রম ফ্রেন্ডস নোটবুক। এবার দেখো যে কোনো ক্ষেত্রে পজিটিভ আনসার যেটা, সেটাই আমরা দেখবো, নেগেটিভ কপি করবো না আনসার, রিকল তো শুধুমাত্র মনে রাখবো টেক্সট বুক থেকে গাদা গাদা মুখস্থ করে, তাহলে তো কোনো লাভ হলো না। মেমোরাইজও করবো না, তাহলে বেস্ট অপশন হলো অ্যাপ্লাইং কনসেপ্ট, যেটা আমাদের এই যে এইটা পড়ছি, যে এই যে সেফালোকডালটা বললাম, যেটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করবে যে প্রথমে ঘাড় সোজা হবে, ধীরে ধীরে তারপরে ইয়ে হবে। তো এইগুলো যদি রিয়েল লাইফে যদি আমি অবজার্ভ করি, তাহলে কিন্তু এই কনসেপ্টটা শেখাটা আমার
ঠিক হলো, তাই না? এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারছি। এবার শুধুমাত্র টেক্সট বুক থেকে দেখে মুখস্থ করে 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 বলে দিলাম, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। তো দেখো তারপরে কোশ্চেনটা কি বলেছে, টেকিং অ্যালাউড টু ওয়ান সেলফ উইথ নো ইন্টেন্ট টু কমিউনিকেট উইথ আদার ইজ ড্যাশ ইন চাইল্ডহুড। মানে অন্যদের সাথে যেটা, তাদের সাথে ঠিকঠাক করে কমিউনিকেট না করা, এই যে এইটা হলো কি ধরনের চাইল্ডহুড, অ্যাবনর্মাল বাট আনকমন, আনকমন বাট নর্মাল, নর্মাল অ্যান্ড কমন, আনকমন অ্যান্ড অ্যাবনর্মাল। তো দেখো ঠিকঠাক করে নিজের সাথেই মানে জোরে জোরে কথা বলা, অনেকে থাকে না যে নিজের সাথে বকতে থাকে যে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, সেলফ মোটিভেশনের মতো বলতে পারি, বা সেলফ যেটা হয়, তো কিন্তু বাকিদের সাথে ঠিকঠাক করে কমিউনিকেট করতে পারে না, তো সেইটাকে কি বলবো, অ্যাবনর্মাল বলবো। হ্যাঁ, অ্যাবনর্মাল আমি ঠিক বলতে পারবো না, কারণ ওর তার মানে যে ও পাগল এমন কিন্তু নয়, আনকমনও নয়। এবার আনকমনও নয়, তাহলে নর্মাল এবং কমন, এটা নর্মাল, তাই না? এটা তো অ্যাবনর্মালের কিছু না। সে যদি নিজেকে হয়তো নিজেকে জায়গাটাতে আনার জন্য নিজের হয়তো কথা, নিজের সঙ্গে কথা বলাও দরকার হয় যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, করতে করতে বলছে, তো সেটা কিন্তু অ্যাবনর্মাল বলতে পারি না। বোঝা গেল? তো নেক্সট অপশানটা দেখো, which of the following is an example of a question that requires students to generate creative solution। এর মধ্যে কোনটা হলো একটা উদাহরণ দিয়েছে একটা কোশ্চেনে যেটা জেনারেট ক্রিয়েটিভ সলিউশন, মানে ক্রিয়েটিভিটি বলছে, ওই ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো থেকে প্রচুর কোশ্চেন থাকে, তো ভালো করে দেখবে এই কোশ্চেনগুলো কী ধরনের ক্রিয়েটিভ। আচ্ছা, এখানে কোশ্চেন দেখলে বুঝতে পারবে হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ নাউন, ওখানে কী ধরনের মানে বিভিন্ন রকমের নাউন কী কী। হাউ উইড ইউ রিরাইট দ্য গিভেন টেক্সট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ অ্যান অবজেক্ট রাদার দ্যান এ পার্সন। তুমি কেমন করে একটা টেক্সট দেওয়া আছে সেখান থেকে লিখবে, পুনরায় কী লিখবে, যে একটা অবজেক্টের পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি একটা পার্সনের তুলনায়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ নাউন, নাউনের একটা ডেফিনেশন দিতে হবে শুধুমাত্র। হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, কেমন করে একটা সেন্টেন্সের সাবজেক্ট তুমি আইডেন্টিফাই করবে। তাহলে এর মধ্যে দেখো বেস্ট অপশান কোনটা মনে হচ্ছে তোমাদের? হোয়াট আর ভেরিয়াস টাইপ, ভেরিয়াস টাইপ শুধুমাত্র বললাম, মুখস্থ আছে এ নাউন এ হয়, এটা বলে দিলাম। তারপরে বলছে যে তারপরে দেখো 2 নম্বরটা কী বলেছে, যে কেমন করে তুমি একজন একটা অবজেক্টের যেটা পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটা লিখবে যেটা টেক্সট থেকে আছে, তো তার একটা পার্সনের তুলনায়। তো এই যে পুরোটা পার্সপেক্টিভ লিখতে গেলে আমাকে কিন্তু প্রচুর ভাবতে হবে, কীভাবে লিখবো, কোথা থেকে লিখবো, পুরোপুরি কপি করলে হবে না, তাই না? এবার তার মানে এটাই হয়ে যাবে। এবার বেশি মানে এটা বেস্ট অপশান কেন সেটা দেখে নিই, বাকিগুলো কেন হবে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন, ডেফিনেশন তো ফ্যাকচুয়াল তথ্য, শুধুমাত্র বললো নাউন, নাউন ইজ এ নেম অফ এ পার্সন, বা এটা নেম অফ দ্য থিংস, এরকম। তো শুধুমাত্র নাউন একটা নাম, এটা বলে দিলাম, তাহলে তো হলো না। তারপর বলছে হাউ ডু ইউ আইডেন্টিফাই সাবজেক্ট, শুধুমাত্র সাবজেক্ট। এবার সাবজেক্ট তো জানেই যে সাবজেক্ট কী হয়, একটা হলো সেন্টেন্সের, তো সেটাও কিন্তু নর্মালি বলে দেবে। বোঝা গেল? তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে, যেখানে তোমাকে প্রপারলি একটা জায়গা থেকে নিজে ভাবনা চিন্তা করে লিখতে হবে, সেইটাতে। বোঝা গেল? তো এই কোশ্চেনগুলোও থাকে, এমন কিছু না, পিআইকিউ ডিসকাস করলে তোমাদের লেভেলটা বোঝা যায় যে কী ধরনের লেভেল থাকে এবং কী টাইপের কোশ্চেন। এই ধরনেরগুলো প্র্যাকটিস করলে তোমরা কনসেপ্টগুলো, মোট কথা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে যতগুলো কনসেপ্ট, একটা কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো কনসেপ্ট পাওয়া যাচ্ছে। তো এই কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার থাকে, তাহলেই কিন্তু ওই ধরনের কোশ্চেনগুলো ট্যাকেল করা যায়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু ভাইগস্কিস থিওরি দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার প্রক্সিমাল ডেভেলপমেন্ট তো আমরা সবাই জানি, সব জায়গাতে আসে। প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি? তাহলে সিটেটে কেউ 88, 87 এইটুকু পাচ্ছে, কিন্তু তার লাগবে 90। তো এই 90 পাওয়ার জন্য তার এইটা একটা জোন, এটাকে বলছে জেডপিটি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো এই জেডপিটি জোনে কোনো টিচার বা যে কোনো কেউ তাকে যদি একটু হেল্প করে, একটু পুশ করে, কোনো জায়গাগুলোতে তার হয়তো কোনো কারণে রিভিশন বা ঠিকঠাক একটু স্ট্র্যাটেজির জন্য বা টাইম ম্যানেজমেন্টের জন্য এই 3 নম্বরটা আসছে না, তো এই 3 নম্বরের গ্যাপটা পূরণ করার জন্য তাকে যদি একটু হেল্প করে, তাকে কি করে স্ক্যাফোল্ডিং। এবার স্ক্যাফোল্ডিং করার জন্য সে কিন্তু এইটা 87টা অ্যাচিভ করে ফেললো এবং 87 থেকে কি 90 করতে পারলো। তো এই যে 90 করলো, তার হালকা করে পুশ করলো, তো এটা তার কী জোন? জেডপিডি। বোঝা গেল? তাহলে এই জেডপিডি জোনটাতে পৌঁছানোর জন্য যে স্ক্যাফোল্ডিংটা করলো সেটা তার টিচার হতে পারে বা অন্য কেউ হতে পারে, তো তার জন্য কিন্তু সে এক্সামটা পাস করলো এবং কোয়ালিফাই করলো, 90 হলো। তাহলে এই যে এটাকে কি বলবো?
এবার দেখি অপশান, দেখো বলেছে দ্য লেভেল অফ স্কিল অর নলেজ স্টুডেন্ট আনলাইকলি টু এভার অ্যাচিভ, একটা স্কিলের বা নলেজের হলো লেভেল যেখানে স্টুডেন্টরা অ্যাচিভ করতে পারে কখনো। দ্য লেভেল অফ স্কিল অর নলেজ স্টুডেন্ট মাস্টার টু, মানে মাস্টার হতে হবে না, মাস্টার তো মাস্টার না হলেও কিন্তু এটা চলে। দ্য লেভেল অফ স্কিল অর হ্যাজ অলরেডি মাস্টার করে নিয়েছে, তো মাস্টার করে নিয়েছে তো তার নতুন করে আর কী করবে। দ্য লেভেল অফ স্কিল নলেজ ইজ কেপাবল অফ মাস্টারিং উইথ হেল্প। তা এই যে দেখো মাস্টারিং করবে কিন্তু একটা হেল্প, তার একটা স্ক্যাফোল্ডিং দরকার হবে। সে যদি নিজেই মাস্টার হতো, দেখো প্রথমটা বলছে যে আনলাইকলি টু এভার অ্যাচিভ, সবসময় অ্যাচিভ করতে, না অ্যাচিভ সবসময় করতে পারলে তো তাহলে তার এই লেভেলটা দরকার কী জন্য। তারপর বলেছে মাস্টার হতে হবে, না মাস্টার হতে হবে না, সে মাস্টার হলে তার 90 কেন, তার 130-এর উপর পেতে হবে, তার তো অত পেতে হবে না, তার যেটুকু দরকার সেটুকুই, তার জন্য মাস্টার হতে হবে না। তবে বলেছে শুধু অলরেডি মাস্টার করেন, মাস্টার যদি নিজেই করে তাহলে তার আলাদা করে হেল্পের কী দরকার, তাই না। তাহলে দ্য লেভেল অফ স্কিল অর নলেজ এ স্টুডেন্ট ক্যাপাবল অফ মাস্টারিং উইথ হেল্প, তাহলে ওই জায়গাটা মাস্টারিং করবে যদি একটু হেল্প হয়, তার যদি একটু হেল্প হয় সেখানে 87 থেকে সে 90 আপ করে সিটেরটা কোয়ালিফাই করতে পারবে। তো এখানে একটু হেল্প বা স্ক্যাফোল্ডিং যেটা দিবে সেটাই হলো মানে এই জেডপিটির মধ্যে, বোঝা গেল। তো এই ভাইগস্কি এটাই বলেছে যে কোনো কিছু যদি এই একটু স্ক্যাফোল্ডিং করা হয় বা একটু হেল্প দেওয়া হয় তাহলেই কিন্তু সে তার ওইটা অ্যাচিভ করতে পারে। তো নেক্সট কোশ্চেন দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট থেকে আছে। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা খুব আসে পরীক্ষাতে। আচ্ছা আমরা দেখি যে এক্সামগুলো যেগুলো আমাদের মাঝে মাঝে ইউনিট টেস্ট টাইপের এক্সাম হয়, তো সেগুলো কিন্তু ফর্মেটিভ, মানে ক্লাস টেস্টও বলতে পারি। এগুলোতে কিন্তু দেখো যেটা নম্বর পেলো বা সেই নম্বরটা কিন্তু ফিডব্যাক একটা পাওয়া যায়, তো ফিডব্যাকটা শুধরানোর জন্য দেওয়া হয় যাতে পরবর্তীকালে রেজাল্টটা আরেকটু বেটার হয়। কিন্তু সামেটিভ যেটা সেটা কিন্তু একদম ক্লাসের মানে অ্যানুয়াল বলতে পারিস, তো অ্যানুয়ালে কিন্তু আমাদের নতুন করে আর রেজাল্ট মানে মার্কশিট যদি দিয়ে দেয় সেখানে কিন্তু আর চেঞ্জ করার থাকে না, একবারে পরের বছর। কিন্তু ফর্মেটিভে আমাদের এই ইউনিট টেস্টটা খারাপ হলেও পরের ইউনিট টেস্টটা কিন্তু ভালো হতে পারে। তো বোঝা গেল ফর্মেটিভটা কি। তো এবার ফর্মেটিভের কী বলেছে কোশ্চেনটা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যাজিউমস দ্যাট কোয়ালিটেটিভ প্যারামিটার্স আর বায়াসড অ্যান্ড সাবজেক্টিভ। কোয়ালিটেটিভ যে প্যারামিটারগুলো আছে গুণগত, সেগুলো হলো বায়াসড হয় এবং সাবজেক্টিভ হয়, এটা অ্যাজিউম করছে। লার্নার শুড অলসো বি ইনভলভড ইন প্রসেস অফ অ্যাসেসমেন্ট, লার্নারকেও অ্যাসেসমেন্টের প্রসেসে ইনভলভ হওয়া উচিত। কম্পিটিশান ইজ ইসেনশিয়াল, কম্পিটিশান খুবই দরকার লার্নিংয়ের জন্য। অনলি কোয়ান্টিটেটিভ প্যারামিটার্স গিভ কারেক্ট ফিডব্যাক, শুধুমাত্র এই যে কোয়ান্টিটেটিভ মার্কস যেটা দিই 100-তে, যে হয়তো অনেক ক্ষেত্রে সে হয়তো কোনো কারণে পরীক্ষাটা শরীর খারাপ বা কোনো স্ট্রেসের কারণে পরীক্ষাতে পায়নি, 50 মার্কস পেয়েছে, তো তার মানে সে যে খারাপ ছাত্র এরকম নয়, অন্য অন্য পরীক্ষাগুলোতেও সে ভালো পেতে পারে। তো তা আমি বলতে পারি না যে কারেক্ট ফিডব্যাক যেটা সে তার মার্কস, তার কিন্তু অন্য অন্য অ্যাবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অ্যাবিলিটিও থাকতে পারে, সেটা কিন্তু তার কোয়ালিটি নট এ কোয়ান্টিটি, বোঝা গেল। তাহলে অনলি যে অপশানগুলো সেগুলো নেগেটিভ আগেই কাটবো। কম্পিটিশান তো কোনো দিনই মানে দেখো কম্পিটিশান অ্যাকচুয়ালি আমরা এখন পরীক্ষা কম্পিটিটিভই দিচ্ছি লেভেল হিসাবে, কিন্তু যেহেতু এখানে কোশ্চেনের ক্যাটাগরি হিসাবে আমাকে চাইল্ড সেন্ট্রিক হিসাবে করতে হবে, তো সেই মেন্টালিটিটাই মানে থাকতে হবে যে এখানে কম্পিটিশন করা যাবে না। বাচ্চাদের মধ্যে যদি কম্পিটিশন করে তো সেভাবে শিখতে পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে জোনে বাস করছি সেটাতে আমরা নিজেরাই এই কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপারেশন নিচ্ছি। তো মানে এটাই অবাক হওয়ার বিষয় যে তোমাকে চুজ করতে হবে অপশান এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেটা কিন্তু কম্পিটিশানই। তো যাই হোক, তো এই কম্পিটিশানটা তাহলে হচ্ছে না। এবার দেখো তারপরের অপশানটা কি বলেছে, লার্নার শুড অলসো বি ইনভলভ ইন দ্য প্রসেস। হ্যাঁ প্রসেস, অ্যাসেসমেন্টের প্রসেসে লার্নার ইনভলভ থাকা উচিত, হ্যাঁ এটাই ঠিক আছে। তো তারপরে আর একটা বলেছে যে কোয়ালিটেটিভ প্যারামিটার্স আর বায়াসড আর অ্যান্ড সাবজেক্টিভ। তো কোয়ালিটেটিভ প্যারামিটার যেগুলো হয় সেগুলো বায়াস হয় এবং সাবজেক্টিভ হয় না, এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে না যে বায়াস হয় সাবজেক্ট হয়। তো বেস্ট অপশান কোনটা, এই যে লার্নার শুড অলসো বি ইনভলভড ইন প্রসেস অফ অ্যাসেসমেন্ট, বুঝে গেল। নেক্সট দেখো একটা অ্যাজারশন রিজনিং আছে, অ্যাজারশন রিজনিংগুলো খুবই আসে, একটু দেখে নেবে কি বলেছে। অ্যাজারশনটা বলেছে ইনভেন্ট অ্যান্ড স্পেলিংস ফ্রি এক্সপ্লোরেশনস অফ রাইটিংস প্রোভাইড টিচার্স উইথ অপরচুনিটিস অফ অথেন্টিক অ্যাসেসমেন্ট অফ লার্নার্স লেভেল। যে এই স্পেলিংগুলো যেগুলো সেগুলো ফ্রি এক্সপ্লোর করতে পারছে বাচ্চা, বা রাইটিং বিষয়ে যেগুলো মানে নিজস্ব বিষয়ে লেখার সময় যে স্পেলিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন রকম রাইটিংয়ের ক্ষেত্রে তারা যে
ফ্রিলি এক্সপ্লোর করতে পারছে, অপরচুনিটি পাচ্ছে। তো সেটা হলো একটা অথেন্টিক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তারা নিজেরাই অ্যাসেস করতে পারছে, তো এটা ঠিকই বলেছে, ট্রু। যদি তুমি ফ্রিলি রাইটিং করতে পারো তো তোমার নিজের ইচ্ছা মতো যে ক্রিয়েটিভ থিঙ্কিংগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে চলে আসবে, তাই না? এবার তোমাকে যদি একটা থাকে যে এইটুকু শব্দের মধ্যেই লিখতে হবে, এই বানানগুলো ঠিক করতে হবে, এই করতে হবে, তো তুমি মানে একটা চাপে পড়ে কোনো রকমে মুখস্থ করে লিখবে সেটা। তো তার জন্য কিন্তু তোমার এই যেটা ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু ক্রিয়েটিভিটিটা আসবে না। বুঝে গেল? তো এই ক্রিয়েটিভিটিটা যদি বের করতে চাওয়া হয় তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিটা যদি বের করতে চাই তখন কিন্তু আমাদের কি করতে হবে, স্টুডেন্টদেরকে ফ্রিলি রাইটিং করতে দিতে হবে। বোঝা গেল? কোথায় গেল কোশ্চেনটা? আচ্ছা, এই যে এইখানে। তো দেখো, আচ্ছা অ্যাসেসমেন্টটা বললাম যে যদি তাদেরকে ফ্রিলি যদি লেখার যে সুযোগটা দেওয়া হয় তাহলে কিন্তু তারা নিজে মানে অথেন্টিক অ্যাসেসমেন্ট হবে। তো এটা ঠিকই আছে, ট্রু। বোঝা গেল? তারপরে এবার রিজনটা এটার জন্য ঠিক কিনা সেটা দেখি। গিভেন দ্য ভাস্ট লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম, অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ শুড বি ডাইনামিক। এই যে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি যেটা আছে, ভাষাগত যে বিভিন্নতা, সেটা ক্লাসরুম অ্যাসেসমেন্টের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডাইনামিক করা উচিত। হ্যাঁ, ডাইনামিক তো করা উচিতই, এটাও ট্রু। এবার দেখো এটার সাথে এটা মিলছে কিনা সেটা আমরা দেখবো। অ্যাজারশন এবং রিজনটা একে অপরের সাথে খাপ খাচ্ছে কিনা সেটা দেখলেই বোঝা যাবে যে এটা কোনটা আনসার হবে। তাহলে দেখো, অ্যাজারশন বলেছে যে ট্রু, এবার রিজনও বলেছে ট্রু। এবার অ্যাজারশনও বলেছে যে তাদের ফ্রিলি যদি রাইটিংয়ের অপশন দেওয়া হয় তাহলে সেটা কি অপরচুনিটি দেওয়া হয়, তো লার্নারের অ্যাসেসমেন্ট হবে। এবং বলেছে তাদের যদি ভাষাগত বিষয়ে যদি তাদের ল্যাঙ্গুয়েজ, এবার দেখো ল্যাঙ্গুয়েজটাও হ্যাঁ ঠিকই বলেছে, ল্যাঙ্গুয়েজের যদি তাদের অপশন থাকে তাহলে কিন্তু তারা মানে বিভিন্ন রকম নিজেদের মতো ভাষাতে যত লিখতে কিন্তু তাদের সুবিধা হবে, তাই না? তাহলে তার ভাষাগত কিন্তু বিভিন্নতাও অনেক কিছু আসবে। তাহলে বেস্ট অপশন কোনটা? বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? তারপর নেক্সট দেখি, which is the following skill is not actively participate the process of reciprocal teaching। reciprocal teaching এ নট, দেখো কোনটা পার্টিসিপেট করে না। প্রেডিক্টিং, আচ্ছা প্রেডিক্ট করি মানে কোনো কিছু সম্পর্কে আগে আমরা একটা অনুমান করি যে এটা হতে পারে, তো এটা তো রেসিপ্রোকালে আসে, তাই না? এটা তো হবে না তাহলে। তারপর কোশ্চেনিং, অবশ্যই কোশ্চেন না করলে তো আমরা তো কিছু জানতেই পারবো না। ক্ল্যারিফাইং, হ্যাঁ ক্ল্যারিফাইও করবো, তাহলে এটাও হবে না। তার একমাত্র মেমোরাইজিংই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না, কারণ মেমোরাইজে আমরা শুধুমাত্র মেমোরাইজ করি, মনে রাখি, তো সেটাতে কিন্তু রেসিপ্রোকাল টিচিংয়ে কিন্তু পার্টিসিপেট করছে না। তারপর দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হিন্ডার্স দ্য প্রসেস অফ ইফেক্টিভ প্রবলেম সলভিং। এর মধ্যে কোনটা আমাদের হিন্ডার মানে কি বাধা দিচ্ছে, কোনটা বাধা দিচ্ছে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে, আমাদের যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কোনটা বাধা দেবে? ব্রেন স্টর্মিং তো ভালো জিনিস, আমাদের ব্রেন স্টর্ম, তো এটা তো হবেই না। অ্যানালজিক্যাল থিঙ্কিং মানে যেখানে আমরা একটা বিষয়ের মানে এটা তো মানে অ্যানালিসিস মানে কি ওই ধরনের একটা প্রবলেম দেখলাম যে এইটা সমস্যা হচ্ছে, তো ওই টাইপের প্রবলেম যদি আরেকটা হয় তো ওই অলরেডি একটা প্রবলেম সলভ করেছি, তো সেই টাইপের প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে অ্যানালজিক্যাল থিঙ্কিংও কিন্তু ভালো জিনিস, তাহলে এটাও হবে না। আচ্ছা কনসেপ্ট ম্যাপিং, কনসেপ্টের কোনো জিনিসের একটা ম্যাপ করে নিয়ে তার হিসাবে আমরা কোনো, এটাও ভালো জিনিস, তো এটাও কিন্তু হবে না। তাহলে বাকি থাকলো রেসপন্সিটি। এখন রেসপন্সিটি কিন্তু সেইভাবে আমরা কিন্তু প্রবলেম সলভ করা যায় না, তো এটাই কিন্তু আমাদের ইফেক্টিভ প্রবলেম সলভিংয়ে বাধা দিচ্ছে। তারপরে দেখো আরেকটা অ্যাজারশন রিজন আছে, কি বলেছে, লার্নিং ইজ অলওয়েজ সিচুয়েটেড ইন এ সোশ্যাল কনটেক্সট। লার্নিং শুধুমাত্র একটা সোশ্যাল কনটেক্সট, যেটা সবসময় সেটাতে থাকে, সোশ্যাল কনটেক্সটে অবস্থান করে। বোঝা গেল? এবার হলো তারপরে বলেছে রিজনটা কি বলেছে, যে হোয়াট ইজ লার্ন ক্যান নট বি সেপারেটেড ফ্রম হাউ ইট ইজ লার্ন অ্যান্ড ইউজ। কী মানে শিখছো সেটাকে সেপারেট করা যায় না কিভাবে এবং কি থেকে, যে হাও কেমন করে এটা শিখলে এবং ব্যবহার করলে সেটা থেকে। হ্যাঁ ঠিকই আছে, এটা কিন্তু সেইভাবে সেপারেট করা যায় না, তো এটাও ট্রু।
এবার লার্নিং সবসময় কিন্তু একটা সোশ্যাল কনটেক্সটে কিন্তু থাকে। আমরা জানি যে সোশ্যাল লার্নিং আমরা সব দিক থেকে শিখি, তাই না? শুধুমাত্র একটা দিক থেকে শিখি না। তো সোশ্যাল কনটেক্সটটা কিন্তু আছে। আর এখানে দেখো অ্যাজারশন ট্রু, রিজন ট্রু। এবার অ্যাজারশন এবং রিজন একে অপরের জন্য ঠিক কিনা সেটা দেখি। এখানেও লার্নিংয়ের কথা বলেছে, এখানেও লার্নিংয়ের কথা বলেছে। তার দুটোতেই যখন লার্নিংয়ের কথা বলেছে, তাহলে বেস্ট অপশন কোনটা হয়ে যাবে? বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে, স্টুডেন্ট উইথ মাস্টারি গোল। এই যে মাস্টারি গোলটা আমি এর আগে যত পিওয়াইকিউগুলো ডিসকাস করেছি, মাস্টারি গোল, পারফরমেন্স গোল, ফেলিয়ার অ্যাভয়েডেন্স, এগুলো থেকে প্রচুর কোশ্চেন এসেছে। ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক মোটিভেশন, এগুলো তো বারবার করে এই জায়গাগুলো দেখবে। মানে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা অপশানের মধ্যে দিয়ে এক্সপ্লেন করার। এবার সেই হিসাবে যদি দেখো তোমরা, তাহলে মাস্টারি গোল এগুলো থেকে অনেকটাই কোশ্চেন পাবে। আচ্ছা, মাস্টারি গোলটা কি বলেছে যে মাস্টারি গোলটা কী করছে? লো গোলস টু অ্যাভয়েড ফেলিয়ার, শুধুমাত্র মানে ফেল করবে না সেইটা থেকে বাঁচার জন্য। মডারেট গোল, মডারেট মিডিয়াম গোল, যেটা শুধুমাত্র মোটিভেট ফিয়ার বা সে লজ্জা বা ভয় থেকে সেটা। আর রিয়ালিস্টিক লার্নিং গোল, আসলেই যেটা শেখা উচিত সেই গোলটা না। হাই গোলস টু ইমপ্রেস আদার, লোকেদের ইমপ্রেস করা। এবার লোকেদের ইমপ্রেস করা, দেখো মাস্টারি মানেই আমাকে সেটা মাস্টার হতে হবে। লোকে ইমপ্রেস হলো না হলো আমার কিছু যায় আসে না। রিয়ালিস্টিক, হ্যাঁ রিয়ালিস্টিক গোলই এটা। এবার মডারেট গোল, যেখানে ফিয়ার সেম ভয় লজ্জার জন্য করবো, সেটাও আমার মাস্টারি হবে না। ভয় লজ্জার জন্য করবো সেটা তো ফেলিয়ার অ্যাভয়েডেন্স, ফেলিয়ার অ্যাভয়েডেন্সও হবে না, কারণ ফেল করব তার ভয়ে করবো। তার মানে জীবনে যা কিছু করছি দুটো লোক কথা বলবে তার জন্য, তারপরে ভয়ে করছি কেউ কি বা কাউকে ইমপ্রেস করার জন্য, এইগুলো কিন্তু কোনোটাই মাস্টারি গোল হবে না। মাস্টারি গোল মানে আমার যেটা ইচ্ছে, যেটা আমার রিয়েলিস্টিক, যেটা আমি যেই বিষয়টার প্রতি সত্যি মানে একদম মনোযোগ দিয়ে পড়তে ভালোবাসি বা যেটা করতে ভালোবাসি, সেটাকেই করব এবং সেই বিষয়ের প্রতি আমি মাস্টারি কিন্তু করতে পারবো। একটা বিষয়কে জোর করে আমি যদি মানে ভয়ে ফেলিয়ার হওয়ার ভয়ে করি, তাহলে সেটা কোনো দিনই আমি মাস্টারি করতে পারবো না। বোঝা গেলো? তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে বাকি পার্টটা আলোচনা করব। ধন্যবাদ।